নমস্কার। জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, কিভাবে ছোট্ট একটা গাছ থেকে শুরু করে আমাদের মতো জটিল প্রাণী সবাই তার চারপাশের পরিবেশকে বোঝে আর তাতে সাড়া দেয়। চলুন জীবজগতের এই অসাধারণ যোগাযোগ ব্যবস্থার ভেতরে ঢুকে পড়া যাক। শুরুতেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। একদিকে একটা গাছ, অন্যদিকে একজন মানুষ, কিন্তু খেয়াল করে দেখুন দুজনেই কিন্তু একটা ঘটনায় রিয়াকশন দিচ্ছে। তো এই সাড়া দেওয়ার ব্যাপারটা উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কিভাবে আলাদাভাবে কাজ করে, এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, এই পুরো বিষয়টা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের দুটো শব্দ কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে। একটা হলো উদ্দীপক আর অন্যটা হলো সাড়া প্রদান। দেখুন, খুবই সোজা। উদ্দীপক মানে কি? পরিবেশের যে কোনো পরিবর্তন, ধরুন আলো, তাপ বা একটা স্পর্শ, যা কোনো জীব বুঝতে পারে। আর সেই পরিবর্তনের জবাবে জীব যা কিছু করে সেটাই হলো সাড়া দেওয়া বা রেসপন্স। সিম্পল, তাই না? বেশ, এবার আমরা আমাদের প্রথম বড় অংশে চলে এসেছি। আমরা এবার উদ্ভিদের এই আশ্চর্য দুনিয়াটা ঘুরে দেখব। ওদের তো আমাদের মতো কোনো ব্রেন বা নার্ভাস সিস্টেম নেই, তাই না? তাহলে ওরা নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে কিভাবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, উদ্ভিদেরা যে সাড়া দিচ্ছে সেটা আমরা মূলত ওদের নড়াচড়ার মাধ্যমে বুঝতে পারি। এই নড়াচড়া বা চলন গাছের বেড়ে ওঠার মতো খুব ধীর হতে পারে, আবার লজ্জাবতীর পাতায় হাত দিলে যেমন হয় সেরকম দ্রুতও হতে পারে। এই বিভিন্ন ধরনের চলন নির্ভর করে কী ধরনের উদ্দীপনা আসছে তার ওপর। চলুন তো এই চলনের প্রকারভেদগুলো এবার একটু দেখে নিই। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদের চলনকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করি: ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। ট্যাকটিক চলনে কি হয়? পুরো জীবদেহটাই উদ্দীপকের দিকে বা তার উল্টো দিকে সরে যায়, যেমনটা ক্ল্যামাইডোমোনাস করে। ট্রপিক চলনটা হলো বৃদ্ধি সম্পর্কিত, যেখানে গাছের কোনো অংশ উদ্দীপক যেদিক থেকে আসছে সেদিকে বেঁকে যায়। আর ন্যাস্টিক চলন, এটা কিন্তু দিকের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে উদ্দীপনার জোর বা তীব্রতার ওপর। চলুন ট্রপিক চলন নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। এখানে আসল শব্দটা হলো গতিপথ বা ডিরেকশন, মানে আলো যেদিক থেকে আসছে গাছের ডালপালা ঠিক সেদিকেই বেঁকে বাড়তে থাকবে। এটাই হলো ট্রপিক চলন, যেটা গাছের বৃদ্ধিকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। কয়েকটা প্রধান ট্রপিক চলন হলো ফোটোট্রপিজম, মানে আলোর দিকে চলন; জিওট্রপিজম, মানে অভিকর্ষের টানে চলন, ঠিক যেমন গাছের মূল মাটির গভীরে চলে যায়; আর আছে হাইড্রোট্রপিজম, মানে জলের খোঁজে মূলের এগিয়ে যাওয়া। এখানে একটা মজার জিনিস খেয়াল করেছেন? গাছের কাণ্ড আর মূল কিন্তু প্রায় সবসময় একে অপরের উল্টো দিকে সাড়া দেয়। এবার আসি ন্যাস্টিক চলনে। এখানে কিন্তু দিকটা কোনো ব্যাপারই না, আসল জিনিস হল তীব্রতা বা ইন্টেন্সিটি। যেমন ধরুন, পদ্ম বা সূর্যমুখী ফুল দিনের বেলা তেজ আলোতে ফোটে, আবার সন্ধেবেলা আলো কমে গেলে মুদে যায়। এটা আলোর তীব্রতার জন্য হচ্ছে, সূর্য ঠিক কোন দিকে আছে তার জন্য নয়। শুধু নড়াচড়াই নয়, গাছেরা নিজেদের ভেতরের সমস্ত কাজ, যেমন ধরুন বৃদ্ধি, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিশেষ কেমিক্যাল ব্যবহার করে। এদেরকেই আমরা বলি উদ্ভিদ হরমোন বা ফাইকো হরমোন। চলুন দেখি এই রাসায়নিক সংকেতগুলো কিভাবে কাজ করে। এখানে দেখুন, তিনটে মেইন হরমোনের কথা বলা হচ্ছে। অক্সিন, এর কাজ হল কোষের সাইজ বাড়ানো। আর জানেন তো, চাষবাসের কাজে এই অক্সিন কিন্তু দারুণভাবে ব্যবহার করা হয়। কৃত্রিম অক্সিন দিয়ে শাখা কলম থেকে চটজলদি মূল বের করে ফেলা যায়। দারুণ ব্যাপার। এরপর আসছে জিব্বেরেলিন। এটার কাজ হল গাছের কাণ্ডকে লম্বা করা আর বীজ থেকে গাছ বেরোতে সাহায্য করা। আর শেষে আছে সাইটোকাইনিন, যেটা কোষ বিভাজনের সাহায্য করে আর সোজা কথায় গাছের বুড়িয়ে যাওয়াকে একটু পিছিয়ে দেয়। আচ্ছা, গাছেরা যেমন নিজেদের নিয়ন্ত্রণের জন্য কেমিক্যাল ব্যবহার করে, প্রাণীরাও কিন্তু করে, কিন্তু তাদের কাছে আরও একটা উন্নত আর সুপারফাস্ট সিস্টেমও আছে। চলুন এবার উদ্ভিদের জগৎ থেকে বেরিয়ে প্রাণী জগতের এই জটিল কন্ট্রোল সিস্টেমটা একটু দেখে নেওয়া যাক। প্রাণীদের শরীরে মূলত দুটো কন্ট্রোল সিস্টেম কাজ করে। একটা হলো অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন সিস্টেম। এটা হরমোন নামে এক ধরনের রাসায়নিকের মাধ্যমে কাজ করে। কাজটা একটু ধীরে হয়, কিন্তু এর প্রভাব অনেকক্ষণ থাকে। আর অন্যটা হলো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, যেটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে মারাত্মক দ্রুত কাজ করে।
চলুন প্রথমে অন্তঃক্ষরা তন্ত্র নিয়ে কথা বলি। এই সিস্টেমের বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন বেরোয়। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে বলতে পারেন ভেসে ভেসে সারা শরীরে ছড়িয়ে পড়ে আর শুধুমাত্র নির্দিষ্ট টার্গেট সেলে গিয়েই নিজের কাজটা করে। মানুষের শরীরে কিছু প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি হল পিটিউটারি, যাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, কারণ এটা অন্য সব গ্রন্থিদের কাজকে কন্ট্রোল করে। থাইরয়েড আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোয় অ্যাড্রেনালিন, যেটা আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য তৈরি করে, মানে জরুরি অবস্থার জন্য। আর অগ্নাশয় থেকে বেরোনো ইনসুলিন আমাদের ব্লাড সুগার লেভেলকে ঠিকঠাক রাখে। এবার আসা যাক আমাদের শরীরের হাই স্পিড ইন্টারনেট কানেকশনে, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রে। এটা ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে 1 সেকেন্ডেরও কম সময়ে শরীরের এক মাথা থেকে অন্য মাথায় খবর পাঠিয়ে দিতে পারে। স্নায়ুতন্ত্রের একটা অসাধারণ উদাহরণ হল প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। ভাবুন তো, গরম কিছুতে হাত লাগলে আমরা কি ভাবি যে হাতটা সরাতে হবে? না, ভাবার আগেই হাতটা সরে আসে, তাই না? এই যে না ভেবে নিজে থেকেই আর খুব দ্রুত যে প্রতিক্রিয়াটা হয়, এটাই হলো প্রতিবর্ত ক্রিয়া। এটা আসলে আমাদের শরীরকে বিপদ থেকে বাঁচানোর একটা অটোমেটিক সিস্টেম। এই যে প্রতিবর্ত ক্রিয়া, এটা যে নির্দিষ্ট নার্ভের পথ ধরে হয়, তাকেই বলে প্রতিবর্ত ছাপ বা রিফ্লেক্স আর্ক। ত্বক থেকে সিগন্যালটা সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সোজা চলে যায় সুষুম্নাকাণ্ডে। ব্রেইন পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ই থাকে না, তাই সুষুম্নাকাণ্ড থেকেই সঙ্গে সঙ্গে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে পেশিকে কাজ করার নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক এই কারণেই প্রতিক্রিয়াটা এত ফাস্ট হয়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার চলুন প্রাণীদের এই দুটো অসাধারণ কন্ট্রোল সিস্টেমকে পাশাপাশি রেখে তুলনা করে দেখি যে এদের মধ্যে আসল পার্থক্যগুলো ঠিক কোথায়। তাহলে মূল তফাৎটা কোথায় দাঁড়ালো? দেখুন, স্নায়ুতন্ত্রকে আমরা ভাবতে পারি একটা ইমেল বা ইনস্ট্যান্ট মেসেজের মতো, মানে একদম লাইটনিং ফাস্ট, কিন্তু এর প্রভাবটা বেশিক্ষণ থাকে না। অন্যদিকে অন্তঃক্ষরাতন্ত্রটা হলো অনেকটা পুরনো দিনের পোস্ট অফিসের চিঠির মতো, মানে পৌঁছতে একটু সময় লাগে, কিন্তু এর প্রভাবটা অনেক দিন ধরে চলে। বুঝতেই পারছেন, আমাদের শরীরকে ঠিকঠাক চালাতে কিন্তু এই দুটো সিস্টেমই সমানভাবে দরকারি। চলুন তাহলে পুরো অধ্যায়টা এক নজরে আবার দেখে নিই। আমরা কি জানলাম? আমরা জানলাম যে সব জীবই উদ্দীপনায় সাড়া দেয়, উদ্ভিদরা চলন আর হরমোনের মাধ্যমে এই কাজটা করে, আর প্রাণীরা দুটো আলাদা সিস্টেম, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় রাখে। আর হ্যাঁ, প্রতিবর্ত ক্রিয়া হল আমাদের শরীরের একটা ভীষণ দরকারি সেলফ ডিফেন্স মেকানিজম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। উদ্ভিদরা শুধু কেমিক্যাল সিগন্যাল ব্যবহার করে, আর প্রাণীরা কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল দুটোই ব্যবহার করে। তাহলে ভাবুন তো, বিবর্তনের পথের পরের ধাপটা কি হতে পারে? যোগাযোগের আরও নতুন কোনো ব্যবস্থা কি তৈরি হতে পারে? ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, জীবন বিজ্ঞানের জগতে সবাইকে স্বাগত। আজ আমরা WB-BSc সিলেবাসের একেবারে প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। জীবন জগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়। কি দারুণ একটা ব্যাপার, তাই না? কিভাবে একটা ছোট্ট গাছ থেকে শুরু করে আমরা, মানে মানুষ, সবাই নিজেদের পরিবেশের সাথে যোগাযোগ রাখি, নিজেদের কাজ নিয়ন্ত্রণ করি। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ কিন্তু দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। ভেবে দেখেছেন কখনো একটা সূর্যমুখী ফুল কি করে ঠিক সূর্যের দিকে মুখ ঘুরিয়ে রাখে? বা আমরাই বা গরম কিছুতে হাত লাগলে সঙ্গে সঙ্গে সরিয়ে নিই কি করে? মানে ছোট থেকে বড় সব জীবিত তার চারপাশটাকে অনুভব করছে আর সেই অনুযায়ী সাড়া দিচ্ছে। কিন্তু কিভাবে? চলুন এই ব্যাপারটাতেই একটু ঢোকা যাক। তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব উদ্ভিদের সাড়া দেওয়া, তারপর উদ্ভিদ আর প্রাণী হরমোনের কাজ, স্নায়ুতন্ত্র, আর শেষে থাকবে খুব মজার একটা জিনিস, প্রতিবর্ত ক্রিয়া। চলুন তাহলে প্রথমেই কথা বলা যাক উদ্ভিদদের নিয়ে। আমরা তো ভাবি ওরা স্থির, নিশ্চুপ, কিন্তু ওদেরও একটা জগৎ আছে যেখানে ওরা বাইরের বিভিন্ন ইঙ্গিতে সাড়া দেয়, নড়াচড়া করে। উদ্ভিদের এই নড়াচড়া বা চলন কিন্তু বেশ কয়েক রকমের হয়। যেমন ধরুন ট্যাকটিক চলন। এখানে পুরো উদ্ভিদটাই, মানে গোটা শরীরটাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। যেমন ক্ল্যামাইডোমোনাস বলে একটা শৈবাল, ওটা আলোর দিকে সাঁতরে চলে যায়।
আর অন্যদিকে আছে ট্রপিক আর ন্যাস্টিক চলন। এখানে কিন্তু পুরো গাছটা নড়ে না, শুধু তার কোনো একটা অংশ নড়ে। যেমন ধরুন লজ্জাবতী লতা, পাতা ছুলেই গুটিয়ে যায়। এটা উন্নত গাছেদের মধ্যে দেখা যায়। এখন এই যে ট্রপিক চলন, এর আসল ব্যাপারটা হলো দিক। মানে বাইরের কোনো একটা কিছুর দিকে বা তার ঠিক উল্টো দিকে গাছের কোনো অংশ বেড়ে উঠবে। আলো, জল বা ধরুন মাটির টান, এইসবের উপর নির্ভর করে দিকটা ঠিক হয়। আর এই চলনগুলোই হলো গাছের বেঁচে থাকার আসল চাবিকাঠি। দেখুন, গাছের ডালপালা সবসময় আলোর দিকেই বাড়তে চায়, তাই না? এটাকে বলে ফোটোট্রপিজম। আবার মূল, ও কিন্তু সবসময় জলের খোঁজে মাটির গভীরে চলে যায়। এটা হলো হাইড্রোট্রপিজম। আর পৃথিবীর টানে, মানে অভিকর্ষের দিকে, মূলটা যে নিচের দিকেই বাড়ে, সেটা হলো জিওট্রপিজম। ভাবুন, এই তিনটে জিনিস ছাড়া একটা গাছ বাঁচতেই পারত না। তো গাছের এই যে বেড়ে ওঠা, দিক বদল করা, এই সব কিছু নিয়ন্ত্রণ করছে কে? এর পেছনে আছে কিছু রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। এদেরকেই আমরা বলি উদ্ভিদ হরমোন। চলুন এদের কথাই জেনে নিই। উদ্ভিদের জগতে মূলত ৩ জন মাস্টার আর্কিটেক্ট আছে, মানে ৩টে প্রধান হরমোন। অক্সিন, এ হলো গাছের গ্রোথ ম্যানেজার, কাণ্ডকে লম্বা হতে সাহায্য করে। জিব্বেরেলিংকে বলতে পারেন অ্যালার্ম ক্লক, কারণ ও বীজের খুম ভাঙিয়ে অঙ্কুরোদ্গম ঘটায়। আর সাইটোকাইনিন হলো সেল ডিভিশন এক্সপার্ট, কোষ বিভাজন ঘটিয়ে গাছের ডালপালা বাড়ায়, পাতাকে সতেজ রাখে। এই ৩ জনের টিমওয়ার্কেই কিন্তু একটা ছোট্ট বীজ থেকে বিশাল গাছ তৈরি হয়। বেশ, উদ্ভিদ জগতের রাসায়নিক কারবার তো বোঝা গেল। এবার চলুন প্রাণী জগতের দিকে যাওয়া যাক। এখানকার ব্যবস্থাটা কিন্তু আরও জটিল, আরও বিস্তৃত। আমরা কথা বলবো প্রাণী হরমোন আর অন্তঃক্ষরা তন্ত্র নিয়ে। এই অন্তঃক্ষরা তন্ত্রকে খুব সহজে বুঝতে হলে এটাকে আমাদের শরীরের একটা কেমিক্যাল পোস্টাল সার্ভিস বা রাসায়নিক ডাক ব্যবস্থা ভাবতে পারেন। এখানে হরমোনগুলো হলো চিঠি, আর রক্ত হলো সেই ডাকপিয়ন যে এই চিঠিগুলোকে শরীরের ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে দেয়। একটু ধীরে কাজ করে, কিন্তু এর প্রভাবটা হয় ব্যাপক। এই যে দেখুন, আমাদের শরীরে কতগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থি আর তাদের হরমোন রয়েছে। পিটুইটারি, যাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়, সে আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড আমাদের মেটাবলিজম ঠিক রাখে। আবার ধরুন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরোয় অ্যাড্রিনালিন, বিপদের সময় ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য এটাই দায়ী। অগ্নাশয় থেকে ইনসুলিন রক্তের সুগার কন্ট্রোল করে। প্রত্যেকটার কাজই কিন্তু ভাইটাল। হরমোন তো গেল ধীর গতির ডাক ব্যবস্থা, কিন্তু সব সময় তো আর ধীরে চললে হয় না। হঠাৎ বিপদে পড়লে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, তাই না? এই জন্যই আমাদের শরীরে আছে একটা হাই স্পিড নেটওয়ার্ক, আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে দেখুন, দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? অন্তঃক্ষরা তন্ত্র কাজ করে হরমোন দিয়ে, যা রক্তের মাধ্যমে ধীরে ধীরে যায়, আর এর প্রভাবটা অনেকক্ষণ থাকে। অন্যদিকে স্নায়ুতন্ত্র কাজ করে ইলেকট্রিক সিগন্যালের মতো, স্নায়ুর মাধ্যমে। মানে বলতে পারেন একেবারে ইনস্ট্যান্ট, চোখের পলকে কাজ হয়, কিন্তু এর প্রভাবটা বেশিক্ষণ থাকে না। একটা হলো ম্যারাথন রানার, আর একটা স্প্রিন্টার। স্নায়ুতন্ত্রের এই অবিশ্বাস্য গতির সবচেয়ে ভালো উদাহরণ কি জানেন? সেটা হলো প্রতিবর্ত ক্রিয়া। মানে এমন একটা কাজ যা আমরা ভাবার আগেই আমাদের শরীর করে ফেলে। একটা খুব সাধারণ অভিজ্ঞতার কথা ভাবুন তো। ধরুন, ভুল করে একটা গরম চায়ের কাপে হাত পড়ে গেল। আমরা কি ভাবি যে ওহ, গরম লাগছে, হাতটা সরাতে হবে? না, কিছু ভাবার আগেই এক ঝটকায় হাতটা সরে আসে। কেন এমন হয়? ব্যথাটা তো আমরা পরেও অনুভব করি। এর পেছনের কারণটা হলো এই প্রতিবর্ত চাপের পথ। কি হয় দেখুন, হাতে গরম লাগার সাথে সাথে ত্বকের গ্রাহক কোষগুলো একটা সিগন্যাল পাঠায়। সেই সিগন্যাল সংজ্ঞাবহ নিউরন ধরে সোজা চলে যায় সুষুম্নাকাণ্ডে। মজার ব্যাপার হলো, সিগন্যালটা আর মস্তিষ্কে যাওয়ার জন্য অপেক্ষা করে না। সুষুম্নাকাণ্ড নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, আর চেষ্টীয় নিউরনকে বলে দেয় পেশিকে সংকুচিত করতে। আর সঙ্গে সঙ্গে আমাদের হাত সরে আসে। পুরো ব্যাপারটা ব্রেনকে বাইপাস করে হয়, তাই এত দ্রুত। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সংকেতটা কিভাবে হাত থেকে সুষুম্নাকাণ্ডে যাচ্ছে, আর সেখান থেকে সোজা হাতেই নির্দেশ ফিরে আসছে। এটা একটা নিউরাল শর্টকাট। ভাবুন তো, যদি মস্তিষ্ক পর্যন্ত খবর যেতে আর সেখান থেকে নির্দেশ আসতে সময় লাগত, তাহলে তো হাতটা পুড়েই যেত। এই অটোমেটিক সিস্টেমটাই আমাদের শরীরকে বড় বিপদ থেকে বাঁচায়। বাইজুসের এই কথাটা একদম ঠিক। প্রতিবর্ত ক্রিয়া হল উদ্দীপকের প্রতি একটি অনৈচ্ছিক এবং আকস্মিক প্রতিক্রিয়া। এটি বিখ্যাত বেঁচে থাকার প্রবৃত্তির একটি অবিচ্ছেদ্য অংশ। মানে এটা আমাদের সার্ভাইভাল কিটের একটা অত্যন্ত জরুরি অংশ। তাহলে শেষ প্রশ্নটা হলো, বেঁচে থাকার জন্য কোনটা বেশি দরকারি? হরমোনের ধীর গতির রাসায়নিক সংকেত নাকি স্নায়ুতন্ত্রের বিদ্যুৎ গতির সংকেত?
সত্যি বলতে কি এর কোনো একটাই উত্তর নেই, দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের বৃদ্ধি বিকাশ এইসব দীর্ঘমেয়াদী কাজের জন্য হরমোন অপরিহার্য, আবার হঠাৎ আসা বিপদ থেকে শরীরকে বাঁচানোর জন্য স্নায়ুতন্ত্রের কোনো বিকল্প নেই। সহজ কথায় একটা সিস্টেম আমাদের জীবনকে ধীরে ধীরে গড়ে তোলে, আর অন্যটা সেই জীবনকে প্রতি মুহূর্তের রক্ষা করে চলে। মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রস্তুতি কেমন চলছে সবার? চলো আজকে আমরা প্রথম অধ্যায় মানে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একদম সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। আচ্ছা, শুরুতেই একটা খুব জরুরি সংখ্যা দেখে নিই, আর সেটা হলো ১৯। হ্যাঁ, ঠিকই দেখছ, শুধু এই একটা চ্যাপ্টার থেকেই কিন্তু মোট ১৯ নম্বরের প্রশ্ন আসে। বুঝতেই পারছো ভালো রেজাল্ট করতে হলে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। তো আগামী কয়েক মিনিটে আমাদের প্ল্যানটা কি, আমরা দেখব এই অধ্যায় থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আসে আর তার উত্তরগুলো সবচেয়ে সহজে কি করে মনে রাখা যায়। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। সবার আগে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা পরীক্ষায় প্রায়ই আসে। বিষয়টা হলো উদ্ভিদ কিভাবে বাইরের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় বা তাদের চলন হয়। ভাবো তো, পরীক্ষার খাতায় এই প্রশ্নটা চলে এলো, ক্ল্যামাইডোমোনাস আলোর দিকে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে, এটা কি ধরনের চলন? এর উত্তর দিতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন চলনের মধ্যে পার্থক্যটা পরিষ্কার করে জানতে হবে। এর সঠিক উত্তর হল ফোটোট্যাকটিক চলন। ব্যাপারটা খুব সহজ। যখন আলো বা অন্য কোনো উদ্দীপকের টানে পুরো জীবদেহটাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তখন তাকে বলে ট্যাকটিক চলন। এখানেও তো ঠিক তাই হচ্ছে, ক্ল্যামাইডোমোনাস আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আসল পার্থক্যটা কোথায়? চলো একবারে ক্লিয়ার করে নিই। ট্যাকটিক চলন মানে পুরো জীবদেহের স্থান পরিবর্তন। ট্রপিক চলন মানে হল উদ্ভিদের কোনো একটা অংশ নির্দিষ্ট দিকে বেঁকে যাওয়া, যেমন ধরো গাছের ডালপালার আলোর দিকে বেঁকে যাওয়া। আর ন্যাস্টিক চলনটা হয় উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, দিকের ওপর নয়, যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলেই নুয়ে পড়ে। এই তিনটা পার্থক্য কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, উদ্ভিদের চলনের মতো তাদের বৃদ্ধিও কিন্তু কিছু রাসায়নিক বার্তাবাহক দিয়ে নিয়ন্ত্রিত হয়। তো চলো এবার আমরা সেই হরমোন নিয়ে কথা বলি যেটা উদ্ভিদ আর প্রাণী দুজনের শরীরে খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদ হরমোন কিন্তু পরীক্ষকদের একটা খুব পছন্দের টপিক। তাই চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন অক্সিনের কাজগুলো কি কি সেটা পরিষ্কার করে জেনে নেওয়া যাক। অক্সিনের এই তিনটে প্রধান কাজ একদম ভুললে চলবে না। ১ নম্বর, অগ্রস্থ প্রকটতা, যার জন্য গাছ লম্বায় বাড়তে থাকে। ২ নম্বর, কোষের আকার বাড়ানো, যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আর ৩ নম্বর, ফল তৈরি হতে আর অকালে ঝরে পড়া আটকাতে সাহায্য করা। এগুলোই হলো অক্সিনের সুপার পাওয়ার। এই টেবিলটা একবার ভালো করে দেখে নাও। এখানে অক্সিন, সাইটোকাইনিন আর জিবেরেলিন কোথা থেকে তৈরি হয় আর তাদের প্রধান কাজ কি, সব এক জায়গায় দেওয়া আছে। পরীক্ষার আগে ঝটপট রিভিশন দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজের। এবার একটু প্রাণী হরমোনের দিকে নজর দিই। দেখো, বিগত বছরের প্রশ্নপত্র থেকে তুলে আনা একটা সরাসরি প্রশ্ন। এর সঠিক উত্তর হল অক্সিটোসিন, যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে বের হয়। আচ্ছা, তোমরা কি জানো একে লাভ হরমোনও বলা হয়, কারণ এটা সামাজিক বন্ধন তৈরিতে সাহায্য করে। এই টেবিলটা হলো প্রাণী হরমোনের জন্য একটা দারুণ গাইড। পিটুইটারিকে কেন প্রভু গ্রন্থি বলা হয় বা ডায়াবেটিসের সঙ্গে ইনসুলিনের সম্পর্কটা কি, এই সব কিছুর উত্তর কিন্তু এখানেই আছে। আর হ্যাঁ, অ্যাড্রেনালিনের যুদ্ধ বা পলায়ন প্রতিক্রিয়াটাও মনে রেখো, যেটা আমাদের হঠাৎ আসা বিপদের জন্য প্রস্তুত করে। এতক্ষণ আমরা হরমোনের কথা বললাম, যেটা হলো শরীরের ধীর গতির কিন্তু লম্বা সময়ের জন্য কাজ করা একটা ব্যবস্থা। কিন্তু যদি খুব তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া জানাতে হয়, তখন কি হবে? তার জন্যই তো রয়েছে শরীরের সুপারফাস্ট যোগাযোগ ব্যবস্থা, আমাদের স্নায়ুতন্ত্র। প্রথমেই একটা খুব জরুরি জিনিস বুঝে নিই, প্রতিবর্ত ক্রিয়া কি। এটা হলো কোনো বিপদের সময় শরীরের একটা অটোমেটিক আর খুব দ্রুত প্রতিক্রিয়া। যেমন ধরো, গরম কিছুতে হাত লাগলে আমরা যে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিই, সেটাই হলো প্রতিবর্ত ক্রিয়া। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিক্রিয়াটা এত তাড়াতাড়ি হয় কি করে? এর রাস্তাটা ঠিক কি? এই ছবিটা দেখলেই পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সংকেতটা গ্রাহক থেকে শুরু হয়ে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সোজা চলে যায় সুষুম্নাকাণ্ডে। আর মজার ব্যাপার হলো, সংকেতটা মস্তিষ্কে পৌঁছানোর আগেই সুষুম্নাকাণ্ড থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে পেশিতে ফিরে আসে। এই শর্টকাটের জন্যই প্রতিক্রিয়াটা এত দ্রুত হয়। চলো এবার এই অধ্যায় থেকে পুরো নম্বর তোলার জন্য ফাইনাল স্ট্র্যাটেজিটা দেখে নেওয়া যাক। এই হলো ফাইনাল চেকলিস্ট। এবার নিজেকেই প্রশ্ন করো, এই প্রত্যেকটা পয়েন্ট আমি কি গুছিয়ে ব্যাখ্যা করতে পারবো?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভাববে তোমার প্রস্তুতি একদম ঠিকঠাক পথে এগোচ্ছে। তো আমরা এই অধ্যায়ের সবচেয়ে জরুরি প্রশ্ন আর তার উত্তর নিয়ে আলোচনা করলাম। এই কনসেপ্টগুলো যদি পরিষ্কার থাকে তাহলে ওই ১৯ নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয়। একদম আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে যাও। মনে রেখো, ভালো রেজাল্টের দিকে এটাই তোমার প্রথম বড় পদক্ষেপ। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।